আকসার প্যাটেলকে নিয়ে বলবো যে আকসার প্যাটেলকে মানে টি-20 ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে ভাইস ক্যাপ্টেন করার পরেও কিন্তু বসতে হয়েছিল, কেননা ওয়াশিংটন সুন্দরকে এন্ট্রি নিয়েছিল। তারপরে আকসার প্যাটেল মতো একজন অলরাউন্ডারকে বসানো মানে সত্যি দুর্ভাগ্যেরই বিষয় বলা যেতে পারে। কেননা আমরা সবাই নিশ্চয়ই আগের দিনের ম্যাচটায় প্রমাণ পেয়ে গেছি, যেটা ইংল্যান্ডের সাথে, যে দুটো মানে সেই লেভেলের ক্যাচ থেকে আরম্ভ করে আকসার প্যাটেলের যে কন্ট্রিবিউশন টিমের প্রতি, এবং তাকে বসানো মানে এক প্রকার বলা যেতে পারে যে রেডি জিনিস মানে হাত থেকে ফেলে দেওয়া, সেটা এক প্রকার বলা যেতে পারে আকসার প্যাটেলকে নিয়ে। কারণ হ্যারি ব্রুকের ক্যাচ, উইল জ্যাক্সের ক্যাচ, যে ক্যাচ দুটো নিয়েছে আকসার প্যাটেল আগের দিনে, তো এই এরকম অলরাউন্ডারকে ভারতের ম্যানেজমেন্ট কিন্তু বসিয়ে রাখে মাঝে মাঝে। তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে আকসার প্যাটেলকে বসানোর মতো ম্যানেজমেন্টের এই দুঃসাহস কাজ যেন না হয়। কারণ এইরকম আমাদের টপ মানে অলরাউন্ডার একজন বলা যেতে পারে, হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, শিবম দুবে, এইরকম তিনজনকে বসানো মানে ভারতের লাইন আপ কিন্তু লণ্ডভণ্ড হয়ে যাওয়া। তো যাই হোক, আকসার প্যাটেল যে দুটো ক্যাচ নিয়েছে, এবং আসি বুমরার বোলিং লাইন আপ, 16 নম্বর এবং 18 নম্বর বোলিং লাইনে, 16 নম্বর ওভারে 8 রান এবং 18 নম্বর ওভারে 6 রান, এবং হার্দিক পান্ডিয়া 9 রান। এই যে বুমরার যে বোলিং লাইন আপ, এবং এই এই এরকম কঠিন পরিস্থিতিতে জায়গায় বুমরা যেভাবে ম্যাচ ঘোরালো, তো ওই সঞ্জু স্যামসন যখন প্লেয়ার অফ দ্য ম্যাচটা যখন তাকে মানে অ্যানাউন্সমেন্ট করছে বা বলছে, তখন সে কিন্তু বলল যে এটা দাবিদার কিন্তু জাসপ্রীত বুমরা। কেন ওই জায়গায় জাসপ্রীত বুমরা ছাড়া কিন্তু ভারতের ম্যাচ হাত থেকে প্রায় বেরিয়েই গিয়েছিল। বুমরা আবারও প্রমাণ করে দিল যে বুমরা নামে একজনাই ভারতের এখন বর্তমান, এবং এই সমস্ত কিছু মেনটেন করে রাখা এবং এইরকম টাফ সিচুয়েশনে বুমরাই পারে একমাত্র ভারতকে ওই খাদ থেকে তুলে এনে সঠিক জায়গাতে ব্যালেন্স করা, এবং সেটা কিন্তু বুমরা করেছে সেমিফাইনাল ইংল্যান্ডের ম্যাচের দিনে। এরপর আসি অভিষেক শর্মার ব্যাটিং অর্ডার মানে ব্যাটিং নিয়ে। অভিষেক শর্মা যদি এইভাবে চলতে থাকে, তো তার কিন্তু সামনের দিনগুলো বা সামনের দিকে এতে মানে একটা ওয়ার্ল্ড কাপের প্রেশার হতে পারে। ওয়ার্ল্ড কাপের প্রেশারে আশা রাখবো যে ফাইনালে কালকে নিউজিল্যান্ডের সাথে যেন একটা ভালো পারফর্ম করতে পারে। অভিষেক শর্মার রান না পেয়ে কিন্তু মানে আমরা সকলেই কিন্তু একটা বিভ্রান্তই বলা যেতে পারে, কেন অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান রান পাচ্ছে না। হতেই পারে ফ্লপ সময়, সব সময় ভালো যাবে এরকম কখনোই না, কিন্তু সে যেভাবে আউটগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ভাবনার বিষয়। প্রত্যেকটা বল 6-4 মারার কোনো মানে মানে প্রত্যেকটা 6-4 মারতে হবে এরকম মেন্টালিটি নিয়ে নামছে, এবং 2-4টে বল খেলেই কিন্তু আউট হয়ে যাচ্ছে। তো এইটা ভাবিয়ে দিচ্ছে যে এরকম টাফ সিচুয়েশনের টাফ জায়গায় সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যান যদি পুরো পেছনে বিগত দিনগুলো ফর্ম না থাকার পরেও এইখানে একটা দায়িত্ব এবং এক্সপিরিয়েন্স নিয়ে খেলছে, সেখানে অভিষেক শর্মা দুমদাম শট তুলে আউট হয়ে যাওয়াটা সত্যি একটা মানে ভাবিয়ে তুলছে আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে, যে অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান একজন রান পাওয়া অবশ্যই দরকার। সেটা কিন্তু সে রান পাচ্ছে না, অবশ্যই রানে ফিরবে, কিন্তু এরকম চলতে থাকলে অভিষেক শর্মা ড্রপ হয়ে যেতে বাধ্য হবে, তার জায়গায় অন্য কেউ সুযোগ পাবে। মানে ঈশান কিষান এবং অভিষেক শর্মা দুজনার লেফটি একটা সময় হয়নি, নয় হয়েছে গৌতম গম্ভীর এবং ইরফান পাঠান। তো সেই জায়গার দিক থেকে সঞ্জু স্যামসন নিজেকে যেভাবে প্রমাণ করলো এই দুটো ম্যাচে, একটা হচ্ছে যে ইংল্যান্ডের সাথে যেভাবে পারফরমেন্সটা দেখালো, তো সেটা কোনো কথা হবে না, এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে, তো দুটো ম্যাচ সঞ্জু স্যামসন প্রমাণ করে দিল যে আমি এখনও আছি, অনেক কিছু দেওয়ার বাকি আছে আমার ভারতীয় টিমকে, এবং সেটা সে কিন্তু টাফ জায়গায় বারবার প্রমাণ করে দিল, এবং এটা বুঝিয়ে দিল যে আমাকে বসানো যেন না হয় আগামী দিনে। এইরকম জায়গাতে হ্যান্ডেল করা ব্যাটসম্যান একজন বলা মানে পুরো পুরো টোটালটাকে হ্যান্ডেল করে মানে টপ টু বটম অবধি, মানে স্টার্ট থেকে প্রায় এন্ড অবধি পুরো টিমকে গুছিয়ে রেখে একটা ভালো স্কোর দাঁড় করিয়ে দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে একমাত্র সঞ্জু স্যামসনই, এবং করে দেখালো সে। তার বিগত দিন অনেক হিস্ট্রি আছে, অনেক রেকর্ডও আছে, সেঞ্চুরি আছে, মানে একটা সিরিজের টোটাল পরপর দুটো সেঞ্চুরি। তো এটা সঞ্জু স্যামসন আজকে না, তার যে শট মাঝে হারিয়ে গিয়েছিল এবং ফর্মে ছিল না, এটা অনেক ব্যাটসম্যানেরই হয়, সেটা কিন্তু সে আবার ফিরে পেললো। সেটার জন্য আমাদের খুবই দরকার ছিল লেফটি রাইটি কম্বিনেশন। কিন্তু যদি অভিষেক শর্মা এইভাবে ফর্ম চলতে থাকে, কখনো ঈশান কিষান কিন্তু ওপেনিং চলে আসবে সঞ্জু স্যামসনের জায়গায়, 3 নম্বরে তিলক বর্মা এন্ট্রি নিয়ে নেবে।
এবং আবার আরেকটা এক্সট্রা অলরাউন্ডার খেলিয়ে ফেলবে রিঙ্কু সিংকে। তো যাই হোক, আশা রাখবো যে অভিষেক শর্মা ভুলভালভাবে আউট না হয়ে একটু ধৈর্য ধরে বলগুলোকে ভালো করে দেখে এবং কয়েকটা কিছু বল খেলার পর তারপরেই শটগুলো নিলে তার জন্য খুব ভালো এবং আমাদের জন্যও ভালো। অভিষেক শর্মা এইভাবে আউটগুলো দেখতে আমাদের কারোরই ভালো লাগছে না। প্রত্যেক দিন যে রান করবে সেটা কিন্তু না, কিন্তু পরপর যেভাবে আউটগুলো হচ্ছে, আউটগুলো দেখে বিভ্রান্ত হচ্ছে। অক্ষর প্যাটেল হলো, বুমরা এবং হার্দিক পান্ডিয়াও যে ফাইনাল ওভার 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার বিপক্ষে সেই যে বোলিং হার্দিক পান্ডিয়া, কোনো কথা হবে না। মানে টি টোয়েন্টি অলরাউন্ডারে হার্দিক পান্ডিয়া, তার যে কৃতিত্ব ভারতের প্রতি, আমাদের টিমের প্রতি, তো মানে অসামান্য, একদম কোনো কথা হবে না, অতুলনীয়। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, তিনটে অলরাউন্ডার ভারতে কিন্তু এখন স্তম্ভ বলা যেতে পারে। তিলক বর্মা ভালো রান করে গেছিলো টেনে, এবং সূর্যকুমার যাদব প্রথমে যেন ঠিক আছে, সূর্যকুমার যাদবও ভুলভাল খেলে, কিন্তু ভালো জায়গাতে সূর্যকুমার যাদবও কিন্তু সঙ্গ দেয়, চেসের জন্য না, কিন্তু ফার্স্টে ব্যাটিং হলে সূর্যকুমার যাদবও কিছু রান কন্ট্রিবিউট করে যায়। এরপর আসি আর্শদীপ সিংয়ের বোলিং লাইন আপ যেভাবে পরপর তিনটে ওয়াইডের পর কিন্তু আউটটা হয়েছিল, এইরকম বোলিং লাইন আপ চলতে থাকলে আর্শদীপ সিং কিন্তু খুব চাপের। কমসে কম এতগুলো এক্সট্রা রান দেওয়া, যেটা কিন্তু প্রতিপক্ষকে আউট হয়েছে, এটা হয়তো অনেকে বলতে পারে যে এটা একটা স্ট্র্যাটেজি, যে ওয়াইড দিয়ে পরে আউট নেওয়া। কেন বুমরা কী করলো? বুমরার মতো তো কোনো প্রশ্নই নেই যে কোনো বলার ভারতের এখনও অবধি মানে সেই জায়গায় নেই যে বুমরার জায়গা দখল করতে পারবে। বুমরা মানে কোনো প্রশ্নই নেই বুমরাকে নিয়ে। এবং বরুণ চক্রবর্তীর মনে হচ্ছে যে বোলিং স্ট্র্যাটেজিটা কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যান, বা যখন সিরিজগুলো চলছিল বিগত দিনে, তখন কিন্তু বরুণ চক্রবর্তী একটা নাম, মানে ব্যাটসম্যানদের কাছে একটা ভয়ঙ্কর রূপ। বরুণ চক্রবর্তী কিন্তু স্ট্র্যাটেজি ব্যাটসম্যানটা ধরে ফেলছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলার মাধ্যমে। বরুণ চক্রবর্তীর স্ট্র্যাটেজি কিন্তু এবং অনেক আরও ইমপ্রুভ করতে হবে বোলিং লাইন আপে, সেটা কিন্তু ব্যাটসম্যানরা ধরে ফেলছে, অপোনেন্টের ব্যাটসম্যানরা। শিবম দুবের তো কোনো প্রশ্ন নেই, সেই লেভেলের পারফরমেন্স দিয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচেই প্রায়, যেভাবে অবদান রাখছে সত্যি অতুলনীয়। তো ভারতের এই লাইন আপটাই দরকার কালকে নিউজিল্যান্ডের সাথে ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 8ই মার্চ 2026। ঠিক এক বছর আগে 9 মার্চ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল নিউজিল্যান্ডের সাথে, এবং 8ই মার্চ 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল ভারত বনাম নিউজিল্যান্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আহমেদাবাদে। সেই আবার পুরনো দিনের কথা মনে পড়ছে, 2023 সাল অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ফাইনাল ম্যাচ 19শে নভেম্বর, সেই দিনটা কিন্তু আজও প্রত্যেকটা ভারতবাসীর চোখে কিন্তু ভাসে, যে তার বদলা সেই মাঠ থেকে নেওয়া। এবং সেমিফাইনালে মানে ইংল্যান্ডকে নিয়ে, যে ইংল্যান্ড 2022 সালে সেমিফাইনালে ভারতকে কিন্তু 10 উইকেটে কিন্তু জয়ী হয়েছিল ইংল্যান্ড, এবং 2026 সালে সেমিফাইনালে কিন্তু ভারত 7 রানে জয়ী হয়ে গেল ইংল্যান্ডকে হারিয়ে, ওইটার বদলা এটা। তো যাই হোক, কালকে আশা রাখবো ভারতের এই লাইন আপই থাকবে, এবং ভারত একটা ভালো টার্গেট, যদি প্রথমে ব্যাটিং করে ভালো একটা টার্গেট দেবে, এবং তো আশা রাখবো যে ভারত কালকে রান মানে প্রথমে ব্যাটিং করাটাই বেটার হবে, এবং চেস করার থেকে ব্যাটিং করাটা আমার মনে হয় শ্রেয়। দেখা যাক কালকে টসে কারা জেতে প্রথমে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল হচ্ছে, এবং দেখার মতো এখন অবধি ভারত 4বারে ফাইনাল উঠেছে, নিউজিল্যান্ড কোনো এখন ট্রফি পায়নি। ভারত 2007 সাল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি যে বছর উইনার হয়েছিল, 2014 রানার্স আপ ছিল, 2024 রোহিত শর্মা ক্যাপ্টেন, যেটা ভারত চ্যাম্পিয়ন হয়েছিল, এবং 2026 চারবার কিন্তু ফাইনালে উঠল ভারত, এবং একবার উঠেছিল নিউজিল্যান্ড। তো যাই হোক, কালকে ভারতের এই লাইন আপ থাকবে, এবং নিউজিল্যান্ডকে যে ফেলে আসা দিনগুলো জানুয়ারির শুরুতে যে হায়েস্ট রান থেকে আরম্ভ করে প্রত্যেকটা ব্যাটসম্যান নিউজিল্যান্ডকে দুর্মুষ করেছিল, সেটা আমরা দেখতে চাই কালকে, যে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের বলারকে দুর্মুষ করে দিচ্ছে অভিষেক শর্মা থেকে আরম্ভ করে ঈশান কিষান, তিলক বর্মা, সঞ্জু স্যামসন। কাল খেলা হবে।